আসসালামু আলাইকুম। গতদিন আমরা ডেনসিটি আর ক্লোজ প্যাকিং পড়েছিলাম। তো ডেনসিটি একটা নিউমেরিক্যাল দেওয়া ছিল, কত হয়েছে উত্তরটা দেখি বলো। কি বের করতে দেওয়া ছিল? শুধু ডেনসিটি কত বেরিয়েছে? 0.911 গ্রাম সেমি ইনভার্স, তাই তো? আর কিছু নিউমেরিক্যাল দেওয়া ছিল। আচ্ছা, ক্লোজ প্যাকিং হয়ে গেছে আমাদের। লাস্ট আমরা ভয়েডে চলেছিলাম, তাই তো? তো দেখো একটু ভয়েডের ব্যাপারে আগের দিনের ক্লাসটা কন্টিনিউ হচ্ছে। ভয়েডস আমরা কয় রকম পেয়েছিলাম? দুই রকম, একটা ও ভয়েড আর একটা টি ভয়েড। ও ভয়েড যদি পার্টিকেল এন আমরা ধরি, তাহলে ও ভয়েডের সংখ্যা কত? পার্টিকেলের নাম্বারটা অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যাটা, আর টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা 2 টাইমস। আমরা এখন দেখব যে অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল ভয়েডের পজিশন কোথায়, ওরা একটা ক্লাসের মধ্যে কোন অবস্থানে অবস্থান করে। তো আমরা এফসিসি একটা গঠন নিচ্ছি। এফসিসি পজিশন অফ, আগে টি ভয়েডটা দেখাচ্ছি। টি ভয়েডস তো ফেস সেন্টার কিউব নিয়ে আমরা করলাম, তাহলে ফেসের সেন্টারেও বানা থাকবে। ছবিটা জটিল হয়ে যাচ্ছে, খেয়াল করো, না দেখলে জটিল মনে হবে। ফেসের সেন্টার মানে এই একটা ফেস, আর অপোজিট ফেস হচ্ছে ওর নিচে এই যে ফেসের সেন্টার, আর এই ফেসের সেন্টার হচ্ছে এই যে, আর এই সাইডের ফেসের সেন্টার হচ্ছে এই যে এটা, আর ফ্রন্টের ফেস এই ফেসের সেন্টার হচ্ছে এটা, আর ব্যাকের ফেস দিচ্ছি না। আর কর্নারগুলো অকুপাই করে আছে, কর্নারগুলো জটিল হবে বলে ফ্রন্ট আর ব্যাকেটটা দিলাম না, কর্নারগুলো অকুপাই করে আছে। এটা হলো ফেস সেন্টার কিউব। এর সাহায্যে আমরা এখন টি ডিভাইডগুলো দেখব। তো আমরা ছোট ছোট কটা কিউবিক সিস্টেমে কেটেছি এটাকে, ফেস সেন্টার কিউবকে দেখো আমরা 8টা টুকরো করেছি। এইভাবে কেটেছি, এইভাবে কেটেছি, তো 4টা হলো, আর মাঝ বরাবর কেটেছি, কটা হলো? এবার একটা ছোট্ট 8টার মধ্যে একটা কিউব নিচ্ছি। তাহলে ভাবো আমরা এই ছোট্ট কিউবটাকে নিলাম, উপরের কিউবটাকে দেখাচ্ছি, এই যে বুঝতে পেরেছো? এই যে এই কিউবটাকে নিলাম। এখন এই কিউবের ভিতরে একটা বডি সেন্টার আছে, সেই বডি সেন্টারটাই হচ্ছে টিউবয়েডের অবস্থান। টিউবয়েডের অবস্থান তাহলে এরকম তুমি কটা কণা পাবে, এরকম কটা, এটাকে ভেঙে কটা পেলে তুমি 8টি। তাহলে প্রত্যেকটা কিউবের বডি সেন্টারে যদি টিউবয়েডটা থাকে, তাহলে টিউবয়েড মোট কটা হবে একটা ফেস সেন্টার কিউবের মধ্যে? 8টা। আর পার্টিকেলের সংখ্যা এফসিসি হলে আমরা জেড সমান সমান পেয়েছিলাম 4। তাহলে টি টিউবয়েডের সংখ্যা গোটা এর মধ্যে কণার সংখ্যা 4, আর গোটা এর মধ্যে যেহেতু 8টা কিউব আছে, আর প্রত্যেকটা কিউবের সেন্টার হচ্ছে সেন্টারটা যেটা বডি সেন্টারটা যেটা, এটা টি ডিভাইডের অবস্থান। তাহলে টি ডিভাইডের সংখ্যা 8টা, তাহলে 2 টাইমস অফ কণার সংখ্যা, অতএব টোটাল টি ডিভাইড ইকুয়াল টু 2 ইনটু জেড। জেড মানে নাম্বার অফ পার্টিকেল, বা 2 ইনটু এন নাম্বার অফ পার্টিকেল। নেক্সট এবার আমরা পজিশন অফ ওভার
এই গোটা কিউবের মধ্যে বডি সেন্টার কটা? এই গোটা কিউবের বডি সেন্টার কটা? একটা। তো সেখানে যেহেতু এফসিসি, সেখানে ফাঁকা আছে না কণা আছে? ফাঁকা, কারণ ফেস সেন্টারে শুধুমাত্র ফেসে কণা থাকে, আর ওই দেহ কর্ণেতে কৌণিক বিন্দুতে কণা থাকে। তাহলে এই যে গোটা কিউবের বডি সেন্টার যেটা, সেখানে কোনো কণা নেই, ওখানে একটা পজিটিভ ভয়েড আছে, এই ওখানে একটা অক্টাহেড্রাল ভয়েড আছে। তাহলে অক্টাহেড্রাল ভয়েডের পজিশন হচ্ছে দুটো, একটা হচ্ছে বডি সেন্টার অফ দি ইউনিট সেল, আর দুই নম্বর হচ্ছে সেন্টার অফ এজ। প্রত্যেকটা বাহুর ঠিক সেন্টারে একটা করে আমাদের অক্টাহেড্রাল ভয়েড থাকে। তাহলে এই যে বাহুটা, এই বাহুটার সেন্টার এটা, এইরকম কটা বাহু আছে আমাদের? এই বাহুর সেন্টার এটা, এরকম কটা বাহু আছে? 12টা। তাহলে প্রত্যেকটা বাহুর সেন্টারেই কিন্তু একটা করে কি ভয়েড থাকে? হলো অক্টাহেড্রাল ভয়েড থাকে। তাহলে বডি সেন্টারের সংখ্যা কত? একটা কিউবের মধ্যে বডি সেন্টারের সংখ্যা কত? একটা। তাহলে বডি সেন্টারের সংখ্যা একটা, তাহলে বডি সেন্টারের সেন্টারে যদি ওভায়েড থাকে, তাহলে ওভায়েডের সংখ্যা একটা। আর 12টা আমার আছে, 12টি টোটাল বাহু আছে। আর প্রত্যেকটা বাহু সেন্টারে যদি থাকে, আর আমরা জানি যে 4টা করে বাহু একসঙ্গে পরস্পরের টাচে থাকে আর অনফোল্ড করে কন্ট্রিবিউশন হয়, তাহলে বাহু সেন্টারে যদি ভয়েড থাকে, তাহলে সে 4টা ঘরে শেয়ার হয়ে আছে। তাহলে 4টা ঘরে যদি শেয়ারিং হয়, যেমন এই কিউবটার মধ্যে যে টি ভয়েডটা ছিল, পুরো কিউবের মধ্যে আছে বলে পুরো কন্ট্রিবিউশন এসেছিল ভয়েডে, কিন্তু বাহু সেন্টারে যদি ও ভয়েড থাকে, তাহলে এই ঘরেও যেমন শেয়ার হচ্ছে, এই ভয়েডগুলো বাকি 3টে ঘরেও শেয়ার হচ্ছে। এই জন্য অনফোল্ড করে কন্ট্রিবিউশন, তাহলে ভয়েডের অংশ হচ্ছে 3টি। তাহলে টোটাল ভয়েড কটা দাঁড়ালো? টোটাল ওভয়েড কটা দাঁড়ালো? 4টি। তাহলে নাম্বার অফ পার্টিকেলের সংখ্যাটাই হচ্ছে ওভয়েডের সংখ্যা। তাহলে এখান থেকে আমরা প্রুভ করলাম, এখান থেকে আমাদের প্রমাণ হলো টি ভয়েড equal to 2 into OCT void. Next copy করো। নেক্সট আমরা এবার ক্রিস্টালের প্রপার্টি পড়ব। তো দুটো প্রপার্টি আমাদের সিলেবাসে আছে, একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি আর একটা ম্যাগনেটিক প্রপার্টি। তো আমরা এবার ইলেকট্রিক্যাল প্রপার্টিতে ঢুকবো। আচ্ছা, তার আগে আমাদের ডিফেক্ট আছে, ডিফেক্ট। তো চলো আমরা এবার ডিফেক্ট কি জিনিস পড়ে ফেলি। সবাই রেডি করো, ক্রিস্টাল ডিফেক্ট বা ল্যাটিস ডিফেক্ট। নোটের মধ্যে একটা ইনফরমেশন লিখে রাখো। গ্লাসের গঠন 0 কেলভিন উষ্ণতায় পারফেক্ট হয়। এই উষ্ণতা পরিবর্তন হলে বা বাইরে থেকে অশুদ্ধি যোগ করলে গ্লাসের মধ্যে কণার অবস্থান পরিবর্তন হয় বা সংখ্যার পরিবর্তন হয়, এই ঘটনাকে ত্রুটি বা ডিফেক্ট
ডিফেক্ট বলে। তাহলে আমরা জানলাম কি, দেখো যে একটা ক্লাসের মধ্যে যে ল্যাটিস পয়েন্টগুলো থাকে সেই ল্যাটিস পয়েন্টগুলো যদি কোনো পরিবর্তন আসে তাহলে আমরা সেই ঘটনাটাকে কি বলি, ডিফেক্ট বলি। একটা পারফেক্ট ক্লাস গঠন হয় 0 কেলভিন উষ্ণতা, মানে ডিগ্রি সেলসিয়াসে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অত লো টেম্পারেচার আমাদের বাস্তবে আনা সম্ভব কি? তাহলে পারফেক্ট ক্রিস্টাল সিস্টেমটা বা ক্লাস সিস্টেমটা একটা আইডিয়াল ব্যাপার। নর্মাল যেহেতু আমাদের রুম টেম্পারেচারে সমস্ত ক্লাস থাকে, তাহলে তার মধ্যে ল্যাটিস পয়েন্টের কোনো ব্যতিক্রম ঘটবে, কণা তার নিজস্ব পয়েন্ট থেকে সরে অন্য জায়গায় অবস্থান করতেই পারে, তার মানে ত্রুটিযুক্ত হবে ক্লাস। এই যে ত্রুটি, কণার অবস্থানের পরিবর্তন, এই ঘটনাটাকে আমরা কি বলি, ডিফেক্ট বলি। ওখানে আর একটা কথা আমি লিখেছি, দেখো বাইরে থেকে অশুদ্ধি যোগ করলে। তো এখন দু ধরনের পজিশন আছে ক্লাসের মধ্যে, দু ধরনের পজিশন আছে। একটাকে আমরা বলি ল্যাটিস পয়েন্ট, আর একটাকে বলি ইন্টারস্টিশিয়াল পজিশন। খেয়াল করো, ধরো একটা ফেস সেন্টার্ড নিলাম। তো ফেস সেন্টার্ড বা যদি আমরা সিম্পল কিউব নেই, শুধু কর্নারগুলো কণা দখল করে থাকবে, এই কর্নারগুলোকে আমরা ল্যাটিস পয়েন্ট বলি। কর্নারগুলো বাদ দিয়ে বাকি যে পজিশন আছে, মানে ভিতরে যে ফাঁকা জায়গা, যেমন বডি সেন্টার, ওই ভিতরের ফাঁকা জায়গাগুলোকে আমরা ইন্টারস্টিশিয়াল পজিশন বলি। তাহলে একটা ক্লাসের মধ্যে দুই ধরনের জায়গা থাকে, যেখানে কণাগুলো অধিকৃত থাকে সেই জায়গাগুলোকে ল্যাটিস পয়েন্ট বলি, আর কণার মধ্যেকার যে ফাঁকা জায়গা, একক কোষের মধ্যেকার যে ফাঁকা জায়গা, তাকে আমরা ইন্টারস্টিশিয়াল পজিশন বলি। তাহলে এগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট, আর এই ভিতরের বডি সেন্টার, এটা হলো আমাদের ইন্টারস্টিশিয়াল পজিশন। আর বাইরে থেকে তুমি যদি অশুদ্ধি যোগ করো, তাহলে তারা এই ল্যাটিস পয়েন্টেও এদেরকে সরিয়ে দিয়ে বসতে পারে অশুদ্ধিগুলো, আবার ইন্টারস্টিশিয়াল পজিশনেও এসে বসতে পারে। তাহলে দেখো তো, আগে একরকম ফরম্যাট ছিল কণাগুলোর অ্যারেঞ্জমেন্টের, এখন বাইরে থেকে অশুদ্ধি দিলেও কণার পজিশনের ওর ভিতরে অ্যাডিশনাল কণা এলো, তাহলে ডিফেক্ট হলো না, হলো না? তাহলে ডিফেক্ট মানে হচ্ছে ক্লাস থেকে কণাগুলো তার ল্যাটিস পয়েন্ট ছেড়ে দিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনেও আসতে পারে, আবার বাইরে থেকে অশুদ্ধি দিলে তারা ল্যাটিস পয়েন্ট থেকে কণাকে সরিয়েও বসতে পারে, আবার ইন্টারস্টিশিয়াল পজিশনেও বসতে পারে। তাহলে এরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলেও ত্রুটি, আবার বাইরে থেকে ইমপিউরিটি দিলে সে যে কোনো জায়গায় বসবে সেটা হলো ত্রুটি। তো চলো এবার আমরা ত্রুটির বিভিন্ন ক্লাসিফিকেশন বিস্তারিত আলোচনা করি। টাইপস। ডিফেক্ট তিন রকমের: পয়েন্ট ডিফেক্ট, প্লেন ডিফেক্ট আর লাইন ডিফেক্ট। আমাদের সিলেবাসে প্লেন আর লাইনটা নেই, শুধু পয়েন্ট ডিফেক্টটা আছে। তো আমরা এখন বিস্তারিত পয়েন্ট ডিফেক্ট করব। পয়েন্ট ডিফেক্ট তিন রকমের: স্টয়চিওমেট্রিক, নন স্টয়চিওমেট্রিক আর অশুদ্ধিজনিত ত্রুটি। অশুদ্ধিজনিত ত্রুটি। আয়নীয় ক্লাসে আর নন আয়নীয় ক্লাসে। আয়নীয় ক্লাসে দু প্রকার: শর্টকি ত্রুটি আর ফ্রিঙ্কেল ত্রুটি। দেখে নাও, স্টয়চিওমেট্রিক আর নন স্টয়চিওমেট্রিক ক্লাস কাকে বলে ওটা আমরা একটু ইনফরমেশন জেনে নিয়েছি। NaCl, এখানে ক্যাটায়নের সংখ্যা আর অ্যানায়নের সংখ্যা সমান না কম বেশি? যে ক্লাসে ক্যাটায়ন অ্যানায়ন সমান থাকে তাকে আমরা স্টয়চিওমেট্রিক ক্লাস বলি।
ত্রুটি এখন আলোচনা করছি না। আর যদি ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা কম বেশি হয় তাকে আমরা নন স্টেশনারি ক্লাস বলি। এবার ত্রুটি ঘটার পর যদি ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা সমান হয় তাহলে সেই ধরনের ত্রুটিকে আমরা স্টেশনারি ত্রুটি বলি। আর ত্রুটি ঘটার পর যদি ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা সমান না হয় তাকে আমরা নন স্টেশনারি ত্রুটি বলি। এবার বাইরে থেকে অশুদ্ধি যোগ করে যদি ত্রুটি ঘটায় তাকে অশুদ্ধিজনিত ত্রুটি বলি। এখন স্টেশনারি ক্লাস নিয়ে আলোচনা হবে। স্টেশনারি ত্রুটি ঘটার জন্য ক্লাসটা স্টেশনারি না হতে পারে, যে আমরা যে ক্লাসের ত্রুটি নিয়ে আলোচনা করব সেই ক্লাসটা ইটসেলফ একটা স্টেশনারি ক্লাস হতে পারে, আবার নন স্টেশনারি ক্লাস হতে পারে। কিন্তু ত্রুটি ঘটার পরে যে কন্ডিশনটা হবে, ত্রুটিযুক্ত ক্লাসটা যেটা হবে সেটা অবশ্যই স্টেশনারি হবে, ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা সমান হবে। তো ওর মধ্যে দুটো পার্ট আছে, একটা আয়নীয় ক্লাস, ওর মধ্যে স্টেশনারি ডিফেক্ট আর নন আয়নীয় ক্লাস। তো এটা আমাদের ইম্পর্টেন্ট না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো আমরা চলো আয়নীয় ক্লাসে দু ধরনের ডিফেক্ট পাওয়া যায়, একটা কি শর্টকি আর একটা ফ্রিঙ্কেল ডিফেক্ট। বলো তো শর্টকি আর ফ্রিঙ্কেল ডিফেক্ট চলো আমরা বিস্তারিত আলোচনা করি। শর্টকি দেখো, এগুলো হলো তার কণা। এবার তুমি টেম্পারেচার বা অন্য কোনো কন্ডিশন অ্যাপ্লাই করেছো, করার পর কি ঘটেছে দেখো, আমরা বোঝানোর জন্য এগুলোকে বলছি যে প্লাস, এগুলোকে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এন্ড সো অন। যেহেতু আইনি ক্লাস নিয়ে আমরা হ্যান্ডেল করছি তাহলে এখানে পার্টিকেলগুলো দুই রকমের হবে, প্লাস আর মাইনাস। এবার হিট দেওয়ার ফলে দেখো প্লাসটা আছে, এখান থেকে মাইনাসটা তার পজিশনকে ছেড়ে দিয়ে চলে গেছে, মাইনাসটা নেই, প্লাসটা আছে, মাইনাস আছে, প্লাস আছে, দেখো এখান থেকে মাইনাসটা চলে গেছে। তাহলে আমাদের আছে এখানে আমরা সমান সংখ্যক প্লাস আর মাইনাস রিমুভ হবে। তো এখান থেকে আমরা প্লাসটাকে কাটলাম, মাইনাসটাকে রেখে দিয়েছি। তাহলে দেখো তো এখানে ক্লাসের মধ্যে যা ক্যাটায়ন অ্যানায়ন ছিল এখানে সমান সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন ক্লাস থেকে সরে গেছে না? এইরকম যদি ঘটে তাহলে সেই ধরনের ত্রুটিকে আমরা শর্টকি ত্রুটি বলি। তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়ালো, যখন আয়নীয় ক্লাস থেকে সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি অপসারিত হয় তাহলে সেই ধরনের ত্রুটিকে আমরা কি বলি? স্টেশনারি ত্রুটি বলি। তাহলে স্টেশনারি ত্রুটিকে আমরা ডেফিনিশন করলাম। এবার বৈশিষ্ট্য, চার্জ আগে যা ছিল এখন এটা চার্জ হবে না চার্জ কমে যাবে? আগে দেখো নিউট্রাল ছিল না, প্লাস মাইনাস সমান ছিল, নিউট্রাল ছিল, কোনো চার্জ ছিল না। ইটসেলফ আয়নগুলো আছে চার্জ, কিন্তু যেহেতু প্লাস মাইনাস সমান আছে এই জন্য আগেও নিষ্করিত ছিল। এখন আমি বললাম যে চার্জ হয়ে গেল না এখনো নিষ্করিত আছে? এখনো নিষ্করিত আছে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আধান প্রসাম্য হয়। বলো তো ঘনত্ব কমে গেছে না বেড়ে গেছে না একই আছে? ঘনত্বটা ঘনত্ব মানে কণার ভর, একক কোষের কোনো ঘনত্ব নেই, একক কোষে কণার ভর থাকে বলে একক কোষের ঘনত্ব আসে। তো কণা চলে গেছে না এখানে, কণা চলে গেলে ঘনত্ব কমে যাবে, তাহলে এখানে ঘনত্ব হ্রাস পায়, ঘনত্ব হ্রাস পায়। আচ্ছা, ওই ক্যাটায়ন আর অ্যানায়ন কম বেশি যাবে না ক্যাটায়ন অ্যানায়ন সমান সমান যাবে? তো সমান সমান গেলে এখন যে ক্লাসটা পেলে তুমি ত্রুটিযুক্ত সেখানে ক্যাটায়ন অ্যানায়ন সমান আছে, এই জন্য এটাকে আমরা স্টোইচিওমেট্রিক বলি। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা সমান হয়, ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যা সমান থাকে, সমান থাকে। ক্লিয়ার হলো? নেক্সট, এবার চলো আমরা ফ্রেঙ্কেল ত্রুটি দেখি। লেখা হয়ে গেছে।
ফ্রিঙ্কেল ত্রুটি। ক্লাসটা দেখে নাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা কি ঘটছে? এটা আমাদের একটা প্লাস এখানে চলে এসেছে, আর এই প্লাসটা এখানে চলে এসেছে, তাহলে এখানে মাইনাস আছে, প্লাস ছিল, মাইনাস আছে, প্লাস ছিল, মাইনাস ছিল। তাই এখানে দেখো ক্যাটায়ন অথবা অ্যানায়ন তার ল্যাটিস পয়েন্টকে ত্যাগ করে ইন্টারস্টিশিয়াল পজিশন দখল করে নিয়েছে। তাহলে ক্লাস থেকে বেরোয়নি, এই জন্য ক্লাসের মধ্যে আগেও যা আধান ছিল এখনো তাই আধান আছে, এক্ষেত্রেও তড়িৎ নিরপেক্ষ। আর ওর ক্ষেত্রে কণা বেরিয়ে যাচ্ছিল বলে ঘনত্ব হ্রাস পাচ্ছিল, এর ক্ষেত্রে ঘনত্ব একই থাকে। তাহলে এর সঙ্গে বৈশিষ্ট্য মেলায় আধান প্রসঙ্গে সেম আছে, ঘনত্ব হ্রাস পায়, আর এর ক্ষেত্রে বলবো ঘনত্ব একই থাকে। ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান থাকে, ত্রুটির পরেও ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা সমান থাকে, কিন্তু এর ক্ষেত্রেও একই দেখলাম সমান থাকে। কিন্তু এর ক্ষেত্রে ভরটা কি হচ্ছিল, ভর কমে যাচ্ছিল, আর এর ক্ষেত্রে ভর কি থাকবে, একই থাকবে। আর এখানে ল্যাটিস পয়েন্ট ইন্টারস্টিশিয়াল অবস্থানের কথা উল্লেখ ছিল না, আর এখানে কণাগুলো ইন্টারস্টিশিয়াল অবস্থানে অবস্থান করে। তাহলে এর বৈশিষ্ট্যটা আমরা এর সঙ্গে মিলিয়ে পড়লাম। তাহলে এর সংজ্ঞা হলো, বৈশিষ্ট্য হলো শর্ত। খেয়াল করো, ফ্রিঙ্কেল ত্রুটি সেই সকল ক্লাসের মধ্যে ঘটবে যে সকল ক্লাসে অ্যানায়নের আকারটা অনেক বড় হবে আর ক্যাটায়নের আকারটা ছোট হবে। তাহলে এর শর্ত কি, অ্যানায়ন লার্জ হবে, লার্জ, আর ক্যাটায়নটা কি হবে, স্মল সাইজের। আর এর ক্ষেত্রে শর্ত হচ্ছে, ক্যাটায়নের সাইজ নিয়ার ইকুয়াল টু অ্যানায়নের সাইজ হবে, অ্যানায়নের সাইজ হবে। এর উদাহরণ দেখো, AgI, AgCl, ZnS। আর এর উদাহরণ দেখো, এই ক্লাসের উদাহরণ দেখো, NaCl, KCl। ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা, ক্যাটায়ন অ্যানায়নের সাইজ প্রায় সমান। হ্যাঁ, কপি করো না। একটা নোট, AgBr দুটি ত্রুটি দেখায়। তো এর মেইনলি প্রধানত ফ্রিঙ্কেল ত্রুটি দেখায়, কিন্তু শর্টকি ত্রুটিও দেখায়। এটা আমাদের কোশ্চেন আকারে আসে, তো কেন দেখায় একটু দেখে নাও। Ag প্লাস ও Br মাইনাস, আকার Br মাইনাস গ্রেটার দেন Ag প্লাস। তো আকার বড় হলে অ্যানায়নের ক্যাটায়ন অপেক্ষা সেখানে ফ্রিঙ্কেল ত্রুটি ঘটে, এই জন্য ফ্রিঙ্কেল ত্রুটি দেখা যায় এখানে মেইনলি। কিন্তু দেখো AgBr এর যে ক্লাসটা আছে, AgBr এর ক্লাস, সেখানে এগুলো ল্যাটিস পয়েন্ট একটা AgBr দখল করে আছে, Ag প্লাস Br মাইনাস, Ag প্লাস Br মাইনাস এন্ড সো অন। এখন তুমি যখন এখানে হিট দেবে তখন Ag প্লাস আর Br মাইনাস একসঙ্গে অদক্ষিপ্ত হয়। অদক্ষিপ্ত হওয়া মানে হলো ক্লাস থেকে বেরিয়ে যাওয়া। এই জন্য Ag প্লাস আর Br মাইনাস যখন অদক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ ক্লাস থেকে বেরিয়ে যায়, তখন আমাদের শর্টকি ত্রুটির জন্ম দেয়, শর্টকি ত্রুটি। আর যখন আমাদের ফ্রিঙ্কেল ত্রুটি হয় তখন কিভাবে হয় দেখো, যেহেতু Ag প্লাসের আকারটা ছোট, এই জন্য সাধারণত হিট দিলে Ag প্লাসটা তার পজিশনকে ছেড়ে দিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে বসে যায়। ইন্টারস্টিশিয়াল পজিশনের ভয়েডটা, ফাঁকাটা কম থাকে, সেখানে Br মাইনাস সুইটেবল হয় না, সেখানে Ag প্লাসটা সুইটেবল হয়। এই জন্য হিট দিলে দুটো কন্ডিশন ঘটে, অল্প পরিমাণ এই ঘটনাটা ঘটে, আর বেশি পরিমাণ কি হয় যে Ag ক্লাস থেকে না বেরিয়ে গিয়ে
ভিতরে ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করে। আর যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা ফ্রিঙ্কেল ত্রুটি পাই। এই জন্য এই যে বিয়ারের ক্ষেত্রে আমরা দুই ধরনের ত্রুটি দেখতে পাই। এটা একটু কম পাই কারণ দুটোই নির্গত হবে, এটার পরিমাণটা কম, আর ভিতরে জায়গা দখল করে নেবে এই পরিমাণটা বেশি, ছোট বলে কপি করে নাও। নেক্সট আমরা স্কটি আর ফ্রিঙ্কেল ত্রুটি পেয়েছি আয়নীয় ক্লাসে স্টোইচিওমেট্রিক ডিফেক্টের আন্ডারে। এবার অআয়নীয় ক্লাসে দেখছি। অআয়নীয় ক্লাসে স্টোইচিওমেট্রিক ত্রুটি আবার দুই রকমের, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অবস্থানের জন্য, আর একটা হচ্ছে ল্যাটিস বিন্দু শূন্যতার জন্য। এটা কেমন? আর এটা কেমন? দেখো এবার প্লাস মাইনাস নেই, এবার পার্টিকেল আছে তারা একই টাইপের। হিলিয়াম নিয়ন ওরা যখন খুব লো টেম্পারেচার আসে তখন এই ধরনের ক্লাস দেয়, অথবা অক্সিজেন নাইট্রোজেন ওরা যখন খুব লো টেম্পারেচারে সলিড ফর্মে থাকে তখন এই ধরনের ত্রুটি ওদের দেখা যায়। তো এখানে দেখো এই ইন্টারস্টিশিয়াল পজিশনে একটা কণা তার ল্যাটিস পয়েন্ট ছেড়ে দিয়ে দখল করে নিয়েছে। আর এর ক্ষেত্রে দেখো যে সমান সংখ্যক ল্যাটিস পয়েন্ট, এখানে প্লাস মাইনাস নেই, সমান সংখ্যক ল্যাটিস পয়েন্ট, তাই সে সিঙ্গেল হতে পারে আবার ডাবল ডাবল হতে পারে, সব একই টাইপের। ক্লাস থেকে চলে গেছে, দুটোও যেতে পারে একটাও যেতে পারে, অর্থাৎ ল্যাটিস পয়েন্টকে শূন্য করে ও পুরো ক্লাস থেকে চলে যাবে, সেটা হচ্ছে ল্যাটিস বিন্দু শূন্যতার জন্য। ফ্রিঙ্কেলের মতো শর্টের মতো যে দুটোই প্লাস মাইনাস যেতে পারে ব্যাপার নেই, কারণ একই টাইপের আছে। আর এর ক্ষেত্রে কি ফ্রিঙ্কেলের মতনই ইন্টারস্টিশিয়াল পজিশন দখল করবে। এই ধরনের ত্রুটিকে আমরা ইন্টারস্টিশিয়াল অবস্থানের জন্য ত্রুটি বলি, আর এই ধরনের ত্রুটিকে আমরা ল্যাটিস বিন্দু শূন্যতার জন্য ত্রুটি বলি। কাদের ক্ষেত্রে দেখা যাবে? সেম টাইপ অফ এলিমেন্ট যারা আয়নীয় নয়। নেক্সট এবার আমরা নন স্টোইচিওমেট্রিক ত্রুটিতে যাচ্ছি, এটা কপি করে নাও। নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট মানে কি বললাম? যে এখন ক্যাটায়নিক সংখ্যা আর অ্যানায়নিক সংখ্যা কি হবে না? সমান হবে। তুমি ডিফেক্ট ঘটানোর আগে যে ক্লাসটা হাতে নিলে সেই ক্লাসের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন সমান হতে পারে, অর্থাৎ স্টোইচিওমেট্রিক হতে পারে, কিন্তু ডিফেক্ট হওয়ার পরে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যাটা কি হবে না? সমান হবে না। তাই এই ঘটনাটা, এই টাইপটা আমরা দুই রকম ভাবে পেতে পারি। একটা ধাতু বেড়ে যাওয়ার জন্য হতে পারে, আবার ধাতু হ্রাস পাওয়ার জন্য হতে পারে। এটা ধাতুর আধিক্যজনিত ধাতুর অভাবজনিত ত্রুটি। ধাতুর আধিক্যজনিত ত্রুটি দেখো দু রকম ভাবে আসতে পারে। এটা ক্লাসে প্লাস আছে মাইনাস আছে, প্লাস আছে মাইনাস আছে, প্লাস মাইনাস গুলো আছে। এখন ধাতু বেড়ে যাবে
ধাতু বেড়ে যেতে পারে অ্যানায়ন যদি চলে যায়, এটাকে আমরা অ্যানায়ন শূন্যতার জন্য বলি, অ্যানায়ন শূন্যতার জন্য। তো দেখো অ্যানায়ন কোন একটা পার্টিকেলকে তুমি যদি ক্লাস থেকে বার করে দাও, তা সে চার্জড অবস্থায় বেরোয় না, সে প্রশমিত অবস্থায় বেরোয়। তাহলে কোনো অ্যানায়ন তার ল্যাটিস পয়েন্ট ত্যাগ করে যদি নির্গত হয়, তাহলে সেই ইলেকট্রনটা এখানে রেখে যাবে। তাহলে এই ক্লাস থেকে যদি ইলেকট্রনটা চলে যায়, এই অ্যানায়নটা চলে যায়, প্লাস ছিল, ধরো এই মাইনাসটাকে আমরা সরিয়ে দিয়েছি, প্লাস ছিল, মাইনাস ছিল, প্লাস ছিল, মাইনাস ছিল। তাহলে এই জায়গায় ফাঁকা থাকবে না কিছু থাকবে ওখানে? ওপরে চলে যাওয়া ইলেকট্রনটা থাকবে। এই যে অ্যানায়নের পজিশন ইলেকট্রন দ্বারা অধিকৃত হলো, এই অ্যানায়নের স্থান ইলেকট্রন দ্বারা অধিকৃত হওয়া এই জায়গাটাকে আমরা এফ সেন্টার বলি। এই জায়গাটাকে আমরা কি বলি? এফ সেন্টার। তাহলে ত্রুটি ঘটবে না ঘটবে না? এখন দেখো ক্যাটায়নের সংখ্যা বেশি হয়ে গেছে না অ্যানায়নের সংখ্যা বেশি হয়ে গেছে? ক্যাটায়নের সংখ্যা, তাহলে এটা আমার ধাতুর আধিক্যজনিত ত্রুটি হলো অ্যানায়ন শূন্যতার জন্য। এখন বলো তো এখানে তড়িৎ নিরপেক্ষতা আছে না নেই? তড়িৎ ধর্ম বলো এর। এখন তড়িৎগ্রস্ত না তড়িৎ নিরপেক্ষ? কেন তড়িৎগ্রস্ত হবে? আগেও প্লাস মাইনাস যা ছিল এখনো প্লাস মাইনাস তাই আছে। প্লাস মানে ইলেকট্রন ঘাটতি, মাইনাস মানে ইলেকট্রন বেশি। একটা প্লাস মানে একটা ঘাটতি, একটা মাইনাস মানে একটা বেশি। তো সেই তো ইলেকট্রনই আছে, একটা মাইনাসের জায়গায় ইলেকট্রন বসে আছে। এই জন্য তড়িৎ নিরপেক্ষ। এই ধরনের ত্রুটিও তড়িৎ নিরপেক্ষতা সৃষ্টি করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? নেক্সট, এই যে এফ সেন্টার হলো, এখন বাইরে থেকে ভিজিবল লাইট যদি পড়ে ইলেকট্রনের উপরে, তাহলে এই এক্সাইটেড হবে, হায়ার স্টেটে যাবে। আবার এনার্জি যখন রিলিজ করে আবার লোয়ার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে, ওই এনার্জিটা তোমার চোখে দেবে আর তুমি এই ক্লাসটাকে কালারফুল দেখবে। এই জন্য এই ধরনের ত্রুটি ঘটলে যে ক্লাসে ঘটে সেই ক্লাসটা আগে অন্য কালার থাকে আর ত্রুটির পরে ও কালারফুল হয়ে যায়। এখান থেকে আমাদের একটা কোশ্চেন আসে, এই ধরনের ক্লাসের দেখো উদাহরণ দেখো, কোন ধরনের ক্লাসে এই ধরনের ত্রুটি ঘটে? KCl, NaCl, এই ধরনের ক্লাসে আমরা এই ত্রুটি দেখতে পাই। তো KCl এর ক্ষেত্রে বেগুনি বর্ণ ধারণ করে আর NaCl এর ক্ষেত্রে হলুদ বর্ণ ধারণ করে। এমনি সাদা, কিন্তু যখনই এই ধরনের ত্রুটি ঘটবে এই কেমন কালার শো করবে বলো? সাদা থেকে কি হয়ে যাবে? ও হলুদ হয়ে যাবে। আর এই কেমন কালার শো করবে? এ বেগুনি কালার শো করবে। তো আমাদের কোশ্চেন আসবে, কেন KCl কে উত্তপ্ত করলে বা NaCl কে উত্তপ্ত করলে এরকম কালার দখল করে, সেটা আমরা এটাকে সুন্দর করে বলার চেষ্টা করছি, প্রশ্ন আকারে আমরা লিখে নেব। সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl গ্যাসকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? নেক্সট দেখো, ধরো এটা Na প্লাস আছে, Cl মাইনাস Na প্লাস, Cl মাইনাস Na প্লাস, Cl মাইনাস। এবার তুমি যখন Na বাষ্প এর প্রেজেন্সে হিট দেবে, তখন Na বাষ্পগুলো এর সারফেসে এসে জমা হবে, সোডিয়াম পরমাণুগুলো এর সারফেসে এসে জমা হবে। এখানে Na, এগুলো Na প্লাস না, Na পরমাণু। আর Cl মাইনাসটা, এটা Cl মাইনাস, এখানে ইলেকট্রন রেখে ও সারফেসে চলে আসবে ব্যাপন প্রক্রিয়ায়। কি প্রক্রিয়া? এবার Cl এখানে সারফেসে এসে ও সোডিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস হয়ে আর Na কে Na প্লাস করে NaCl হিসেবে ক্লাস থেকে চলে যাবে। সোডিয়াম বাষ্প সহ যদি ক্লাসকে উত্তপ্ত করো, তাহলে সোডিয়াম বাষ্পগুলো ক্লাসের সারফেসে জমা হবে
আর Cl মাইনাস গুলো ইলেকট্রনগুলো ওখানে রেখে Cl পরমাণু হিসাবে ব্যাপন প্রক্রিয়া ওর কাছে যাবে, গিয়ে ওর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নিজে অষ্টক লাভ করে Cl মাইনাস হবে, আর ওকে অষ্টক লাভ করে দেবে Na প্লাস হিসাবে, তখন স্থির তড়িৎ আকর্ষণ দ্বারা আলাদাভাবে ওরা যাবে বাইরে চলে গেল। তাহলে এফ সেন্টারে জন্ম দিয়ে চলে গেল না? তাহলে আগে সাদা ছিল, কোনো ফ্রি মুভিং ইলেকট্রন ছিল না। এবার যখনই এফ সেন্টার তৈরি হলো, ফ্রি মুভিং ইলেকট্রন পেল, তখনই ও কালারফুল হয়ে গেল, তখন ও হলুদ কালার হয়ে যাবে। এরকম ধরনের গঠন পাবো, ইলেকট্রনটা ত্যাগ করে ও চলে যাবে। ঠিক একই কারণে আমাদের কেসিএলও কালারফুল হয়ে যায়। নেক্সট, এবার আমরা একটা টাইপ দেখেছিলাম যে অ্যানায়ন চলে গিয়ে ধাতুকে বাড়িয়েছে। এবার দেখো কি ঘটনা ঘটবে, যে ধাতু বাড়বে, অ্যানায়ন চলে যাবে, কিন্তু তার ইলেকট্রনটা ল্যাটিস পয়েন্টে না রেখে ইন্টারস্টিশিয়াল পজিশনে রাখবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ধাতু বেড়ে গেল, কিন্তু ধাতু ইলেকট্রনের সঙ্গে সঙ্গে নিজেও ইন্টারস্টিশিয়াল পজিশন দখল করবে। তাহলে এবার আমরা অ্যানায়ন শূন্যতার জন্য ত্রুটি না বলে ওটাকে বলছি ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল অবস্থান দখল করার জন্য ত্রুটি। তাহলে শুধু অ্যানায়ন চলে গেল, ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল পজিশনে এলো, তাহলেও তো ধাতু বেশি হলো, কারণ ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই সরে এসে ক্যাটায়নটা বেড়ে গেছে ইন্টারস্টিশিয়াল পজিশনে, অ্যানায়নটা চলে গেল। তাহলে এটাকে আমরা বলছি ক্যাটায়নের ইন্টারস্টিশিয়াল অবস্থানের জন্য ত্রুটি, অবস্থানের জন্য। ছবিটা একটু খেয়াল করো, প্লাস মাইনাস। এবার যখন তুমি হিট দিচ্ছ, প্লাসটা দেখো খালি হয়ে গেছে, মাইনাসটা ঠিক জায়গায় আছে, প্লাসটা রেখে দিলাম, মাইনাসটাকে খালি করে দিলাম। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনেই আমি কমিয়ে দিলাম। ক্যাটায়নটা সে তার ল্যাটিস যে ইন্টারস্টিশিয়াল পজিশন আছে সেখানে দখল করে নেবে, আর অ্যানায়নটা চলে যাবে, কিন্তু আমি বলেছি যে আধান অবস্থায় চলে যায় না, ইলেকট্রন রেখে যায়। এই যে অ্যানায়নটা চলে গেছে, তার ইলেকট্রনটা ইন্টারস্টিশিয়াল পজিশনে রেখে চলে গেছে। তাহলে এবারে রেড সেন্টার তৈরি হয়নি, ইলেকট্রনটা ইন্টারস্টিশিয়াল পজিশনে আছে। তাহলে এই যে আয়ন আর ইলেকট্রনের জন্য, তাহলে আবারও ভিজিবল লাইট দিলে এই ইলেকট্রনটা এক্সাইটেড হবে, আবারও গ্রাউন্ড স্টেটে আসবে, কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করতে থাকবে। আর যতক্ষণ আমি আলোতে রাখবো ওটাকে, ততক্ষণ কালারফুল দেখবো। তাহলে এই ধরনের ত্রুটি দেখা যায় জিঙ্ক অক্সাইড ক্লাসে। তাহলে জিঙ্ক অক্সাইডের ক্লাসটা হচ্ছে সাদা, একেও তুমি যদি হিট দাও তাও হলুদ হয়ে যায়। এই হলুদ কেন হয়? এই ফ্রি মুভিং ইলেকট্রনের জন্য, যেটা ইন্টারস্টিশিয়াল অবস্থানে অবস্থান করছে। তাহলে এবার এফ সেন্টার আমরা বলতে পারছি না, ইন্টারস্টিশিয়াল পজিশনে ইলেকট্রন থাকার জন্য কালারফুল হচ্ছে। কেন হয় চলো আমরা এবারে দেখে নিই কোশ্চেন আকারে। দেখো জিঙ্ক অক্সাইড ক্লাসকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? এটা একটা জিঙ্ক অক্সাইড ক্লাস আছে ZnO, তুমি যদি হিট দাও, এর মধ্যে Zn2 প্লাস অবস্থায় আছে আর অক্সিজেন 2 মাইনাস। তো Zn2 প্লাস যেমন ফর্মে আছে তেমন ফর্মে রইল, আর অক্সিজেন 2 মাইনাসটা ও দুটো ইলেকট্রন বর্জন করলো, তাহলে অক্সিজেন পরমাণুতে পরিণত হলো। আর অক্সিজেন পরমাণু এবার ক্লাস থেকে বেরোতে পারে আণবিক অবস্থায়, তাহলে এই অক্সিজেন গ্যাস ও ক্লাস থেকে নির্গত হবে, আর যে ক্যাটায়নটার ইলেকট্রনটা পড়ে রইল সেই ইন্টারস্টিশিয়াল অবস্থান দখল করে নেবে। তাহলে এটা জিঙ্ক অক্সাইডের ক্লাস। এখানে Zn2 প্লাস O2 মাইনাস আছে, O2 মাইনাস Zn2 প্লাস আছে। এবার যখন তুমি একে হিট দিলে তখন কি হলো, অক্সিজেন গ্যাস রিলিজ হয়ে গেল, ক্লাসের বাইরে চলে গেল প্রশমিত অবস্থায়। আর এই Zn2 প্লাসটা তার জায়গা ছেড়ে দিল, এই অ্যানায়নটা তার জায়গায় আছে, অ্যানায়নটা তার জায়গা ছেড়ে দিল, ক্যাটায়নটা তার জায়গায় আছে। তো এই ক্যাটায়নটা সেই ইন্টারস্টিশিয়াল অবস্থানে চলে এসে, আর এই ছেড়ে দেওয়া দুটো ইলেকট্রন সেও ইন্টারস্টিশিয়াল অবস্থানে চলে এসে। এই কারণে এই যে ইলেকট্রন আছে ইন্টারস্টিশিয়াল অবস্থানে,
এই জন্যই আমরা ওটাকে হলুদ আকারে দেখি। সাদা ছিল, হলুদ হয়ে গেল। নেক্সট কপি করে নাও। তাহলে আমরা এখানে নন স্টিরিওসিমেট্রিক ডিফেক্ট যেটা দেখতে এসেছিলাম সেটা দেখলাম যে দুটো কারণে হতে পারে, একটা ধাতু বেড়ে হতে পারে, একটা ধাতু কমে হতে পারে। ধাতু বাড়ার কারণটা আমরা কোশ্চেন আকারে উদাহরণ আকারে পুরো ডিটেলস দেখলাম। এবার আমরা ধাতুর অভাবজনিত ত্রুটিটা দেখব। সবাই হেডিং করো, ধাতুর অভাবজনিত নন স্টিরিওসিমেট্রিক ত্রুটি। ধাতুর অভাবজনিত নন স্টিরিওসিমেট্রিক ত্রুটি। খেয়াল করো, এই ধরনের ত্রুটি দেখা যায় ফেরাস অক্সাইড ক্লাসে। প্লাস মাইনাস গুলো আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তুমি যদি এটাকে হিট দাও, এবার ক্যাটায়ন অভাব হবে, বাইরে থেকে তুমি যদি অ্যানায়ন ঢোকাতে পারবে না, যে ক্যাটায়ন অভাব হবে, ইম্পিউরিটি হয়ে যাবে, ওটা পরে টাইপে আসবে, কিছু ঢোকানো যাবে না সিস্টেমের মধ্যে, কিন্তু ক্যাটায়নকে কমাতে হবে। তাহলে ক্যাটায়নকে ভাবতে হবে এবার। তো দেখো, ক্যাটায়নও যদি চলে যায় তাহলে ও প্রশমিত অবস্থায় যাবে না আহিত অবস্থায় যাবে? প্রশমিত অবস্থায়। কাউকে ক্লাস থেকে চলে যেতে গেলে প্রশমিত অবস্থায় যেতে হবে। তো এখন যদি এখান থেকে একটা ক্যাটায়ন চলে যায়, তখন কি লাগবে? ইলেকট্রন লাগবে। ক্যাটায়ন প্রশমিত হওয়ার জন্য ইলেকট্রন নেবে, আর অ্যানায়ন প্রশমিত হওয়ার জন্য ইলেকট্রন ছাড়বে। তো এখন এই ক্যাটায়ন যদি ক্লাস থেকে চলে যায়, এই যে ধরো চলে গেল ওখান থেকে, মাইনাসটা মাইনাসে আছে, প্লাসটা প্লাস আছে, মাইনাসটা মাইনাস, এই চলে গেল, তাহলে তড়িৎগ্রস্ত হয়ে গেল। তড়িৎগ্রস্ত হওয়া যাবে না, ডিফেক্টের আগে আর ডিফেক্টের পরে তড়িৎ নিরপেক্ষ থাকবে। তাহলে এই যে একটা ইলেকট্রন নিল, কার কাছ থেকে নিল? ও ক্যাটায়নের কাছ থেকে নিলে ক্যাটায়ন ডাবল প্লাস হবে, আর অ্যানায়নের কাছ থেকে নিলে অ্যানায়ন প্রশমিত হয়ে যাবে। তো অ্যানায়নের কাছ থেকে নেবে না, ও ক্যাটায়নের কাছ থেকে নেবে। তাহলে ক্যাটায়নের কাছ থেকে নিলে ডাবল প্লাস হয়ে যাবে, যা প্লাস ছিল একটা প্লাস বেড়ে যাবে। তাহলে এই যে ক্লাসের মধ্যে আমাদের তো একটা প্লাস নেই, একটা মাইনাস নেই, অসংখ্য লাখ লাখ কোটি কোটি আছে। তাহলে এখন ত্রুটির পর দেখো, একটা প্লাস বেশিওয়ালা আয়ন ও ক্যাটায়ন আছে, আবার সেম যে ক্যাটায়ন ছিল সেই টাইপেরও আছে। তাহলে এখন ত্রুটি ঘটার ফলে দুটো ভিন্ন ধরনের ক্যাটায়ন আমরা দেখতে পাবো। অ্যানায়নের চার্জ একই থাকবে সবসময়, কিন্তু ক্যাটায়ন দুই ধরনের দেখতে পাবো। যা চার্জ ছিল সেই ধরনের চার্জের, এবং তার থেকে এক বেশিওয়ালা চার্জ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার যদি যে ক্যাটায়নটা নির্গত হচ্ছে সে যদি ডাবল প্লাস মেটানোর জন্য দুখানা ইলেকট্রন নেয়, তাহলে সেই অনুপাতে হবে। তা আমরা একটি ও ফেরাস অক্সাইড ক্লাসে এই ধরনের ত্রুটি দেখতে পাই। আর একবার একটু রিক্যাপ হয়ে যায়, ধাতুর অভাবজনিত যে ত্রুটিটা ঘটে সেখানে ধাতু ক্লাস থেকে বেরিয়ে যাবে প্রশমিত অবস্থায়, তার ইলেকট্রন দরকার, সে অন্য কোনো ধাতব আয়নের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে তাকে একটা বেশি প্লাস করে ক্লাস থেকে নির্গত হবে। তাহলে এখানে দেখো এখন অ্যানায়ন বেড়ে গেছে, ধাতু কমে গেছে। তাই এই ধরনের উদাহরণ একটা দিলাম ফেরাস অক্সাইড। তো ফেরাস অক্সাইডকে তুমি যদি হিট দাও, তাহলে এখানে Fe2+ আছে আর অক্সিজেন 2- আছে। এইটা আমরা এই সাইডে দেখানোর চেষ্টা করব। দেখো, Fe2+, O2-, O2-, Fe2+, O, এই Fe2+, O2-। এবার যখনই তুমি হিট দিচ্ছ, কিছু সংখ্যক Fe2+ ক্লাস থেকে Fe হিসাবে নির্গত হবে, এই Fe হিসাবে নির্গত হয়ে গেল। তাহলে কটা ইলেকট্রন নিল? দুটো ইলেকট্রন নিল, 2+ প্রশমিত হয়েছে, দুটো ইলেকট্রন নিল। তাই একটা ক্যাটায়নের কাছ থেকে নিলে ওরা আইপি আরো বেড়ে যায়, আর ইলেকট্রন তার কাছ থেকে নেওয়া যায় না। এই জন্য একটা Fe2+ বেরোনোর জন্য দুটো Fe2+ এর কাছ থেকে একটা একটা করে নিয়ে Fe3+ তৈরি করবে। তাহলে একটা Fe2+ বেরোনোর জন্য কয়টা Fe3+ কে তৈরি করলো? তার ডাবল সংখ্যক। তাহলে যে কটা Fe2+ ক্লাস থেকে নির্গত হবে তার ডাবল সংখ্যক Fe3+ হয়ে যাবে। তাহলে এখন ক্লাসের মধ্যে যে জায়গাটা Fe2+ ছিল সেই জায়গাটা আমি ফাঁকা রেখে দিলাম।
আর অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, এখানে ছিল Fe 2 প্লাস 2 প্লাস, তাই এই একটা ইলেকট্রন এর কাছ থেকে নিলে 3 প্লাস হয়ে যাবে। এখন এটা ছিল প্লাস প্লাস, এও এখান থেকে আরেকটা ইলেকট্রন নেবে 3 প্লাস, দেখো দুটো 3 প্লাস কে তৈরি করেও চলে যাচ্ছে। বাকি ক্লাসের মধ্যে যে Fe2 প্লাস ছিল তার আগের অবস্থায় থাকবে। তাহলে এখন এই ক্লাসের মধ্যে দুই ধরনের আমরা ক্যাটায়ন পাবো, দুই ধরনের ক্যাটায়ন পাবো। তাহলে এই ধরনের ত্রুটিকে আমরা কি বলি? ধাতুর অভাবজনিত কারণে নন স্টিওসিমেট্রিক ডিফেক্ট। এখান থেকে আমাদের একটা নিউমেরিক্যাল প্রবলেম আসে। তাহলে ছিল FeO, এখনো হয়ে গেছে FeO, তাই কি সমান সংখ্যা Fe আছে এর মধ্যে? নেই। এটা সাপোজ 0.88। তাহলে যদি এরকম ধরনের ক্লাস তুমি দেখতে পাও কখনো, তখন তুমি বুঝে যাবে যে এই ধরনের ক্লাসে ক্যাটায়নের সংখ্যাটা দুই রকমের আছে। যদি এরকম দেখতে পাও তো ক্যাটায়ন একই টাইপের আছে, আর যদি এরকম ভগ্নাংশ আকারে ক্যাটায়নের সংখ্যা দেখতে পাও তাহলে ভাববে যে এখানে ধাতুর অভাবজনিত কারণে ডিফেক্ট ঘটে গেছে, আর ওখানে যে ধাতুটা আছে তার যেটা স্টেবল অক্সিডেশন স্টেট, সেই ধরনের দুখানা স্টেবল অক্সিডেশন স্টেট আছে। তাহলে এই যে ক্লাসটা, এখানে ক্যাটায়নের সংখ্যা ভগ্নাংশে আছে বলে এই ধরনের ক্লাসকে আমরা বা এই ধরনের পদার্থকে আমরা বার্থোলাইট ক্লাস বা বার্থোলাইট যৌগ বলি। আর যদি সমান সংখ্যক থাকে তো তাকে আমরা ডার্টলাইট যৌগ বলি। তাহলে বার্থোলাইট যৌগের অস্তিত্ব এই ধরনের নন স্টিওসিমেট্রিক ডিফেক্টের কারণেই হয়েছে। তা বার্থোলাইট যৌগ তোমাদের সামনে একটা রিপ্রেজেন্ট করলাম। এই যে এখানে 0.88 হয়েছে, এটা ডিপেন্ড করে তুমি কেমন কন্ডিশনের টেম্পারেচার বাড়াচ্ছ, এখানে কন্ডিশন কি অ্যাপ্লাই করছো। যদি বেশি সংখ্যক Fe2 প্লাস চলে যায় তাহলে Fe2 প্লাস আর Fe3 প্লাস এর পার্সেন্টেজ এখানে আলাদা আলাদা হবে, এইজন্য এখানে এই মানটা ভ্যারি করবে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তো চলো এই ধরনের ক্লাস থেকে বার্থোলাইট যৌগকে, এটাকে আমরা বলছি বার্থোলাইট যৌগ, বার্থোলাইট যৌগ। এই বার্থোলাইট যৌগ থেকে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম কি করে আসে এটা আমরা এখানে হ্যান্ডেল করব ইনশাআল্লাহ। এটা লেখা হয়ে গেছে সবাই? শেষ করতে চাই।